বিপিএল ফিক্সিং নিয়ে হার্ডলাইনে বিসিবি অ্যালেক্স মার্শালের জালে ধরা পড়লেন সৈকত শফিউল সহ 9 ক্রিকেটার। অভিযোগের প্রমাণ চান বিজয়, কাল বিকেলে নিলাম। যারা রেড ফ্ল্যাগ আছে তাদের আমরা টিমের সাথে থাকতে তারা পারবে না। আমরা বলে দিব যে দিস উইল নট গেট দ্য অ্যাক্রেডিটেশন কার্ড। ঢাকা লিগ নিয়ে স্থবিরতা কাটাতে বিসিবির ডাকে সাড়া দেয়নি অধিকাংশ ক্লাব। ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে বোর্ড। 11 ডিসেম্বর প্রথম বিভাগ লিগ শুরু করতে চায় সিসিডিএম। নারী ফুটবলারদের বেতন দ্বিগুণ করার পরামর্শ যুব ও ক্রীড়া উপদেষ্টার। দ্রুতই জামালদের দেওয়া হবে প্রতিশ্রুত 2 কোটি টাকা। কাবাডি বিশ্বকাপ ও সলিডারিটি গেমসে পদক জয়ীদের পুরস্কৃত করবে মন্ত্রণালয়। এবং ভোরে MLS প্লে অফ ফাইনালে মাঠে নামবে ইন্টার মায়ামি। মেসিদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। ইপিএল ফোরেনের জোড়া গোলে লিডসকে হারালো ম্যান সিটি। লা লিগায় বার্সার জয়। শুরুতে বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। সহজ ম্যাচ, কঠিন করে জিতল বাংলাদেশ। লিটন দাসের 50-র পরও ব্যর্থ মিডল অর্ডার। তবে সাইফুদ্দিনের ক্যামিওতে সিরিজে টিকে রইল টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় 4 উইকেটে। আগে ব্যাট করে 170 রান করে আইরিশরা। 2 বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। 50 হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস। এবার অন্য প্রসঙ্গ, ম্যাচ ফিক্সিং নিয়ে হার্ডলাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন বিপিএল এর ক্রিকেটারদের নিলাম তালিকা থেকে বাদ পড়লেন বিজয়, সৈকত, শফিউল সহ সন্দেহভাজন 9 ক্রিকেটার। গত বিপিএলে বিভিন্ন সন্দেহভাজন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারা। অ্যান্টি করাপশন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেটারদের পাশাপাশি 2 কর্মকর্তাকে নিয়েও নিজের মতামত দিয়েছেন মার্শাল। দ্রুত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। বিসিবি আগেই জানিয়েছিল বিপিএল এ ফিক্সিং এ জড়িতদের নাম তারা প্রকাশ করবে না। তবে চূড়ান্ত যে তালিকা দেয়া হবে সেখান থেকে বাদ দেয়া হবে ক্রিকেটারদের। তাতে বিসিবি না বলে দিলেও নিশ্চিত হয়ে যায় কারা ছিলেন ফিক্সিং এর সাথে জড়িত। তাদের বিপক্ষে পাওয়া গেছে প্রমাণ। অনেকের ধারণাই সত্য হয়েছে। এনামুল বিজয় সেই তালিকাতে সবার উপরের দিকে। তারকা ক্রিকেটারের ফিক্সিং এর সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিসিবি, যার কারণে তার নাম নেই এবারের বিপিএল এর নিলামের তালিকায়। মোসাদ্দেক সৈকতকে নিয়ে খুব একটা কথা হয়নি। তবে সৈকত ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন সেই প্রমাণ পেয়েছে বিসিবি। এবার নিলামের তালিকায় ছিলেন সি ক্যাটাগরিতে, সেখান থেকে বাদ দেয়া হয়েছে তাকে। বাকি নামগুলো বাংলাদেশ ক্রিকেটের বড় কোনো তারকা নয়। তবে নিহাদুজ্জামান, তাকে ধরা হচ্ছিল জাতীয় দলের ভবিষ্যৎ। সেই স্পিনারও ছিলেন জড়িত। তার সঙ্গে আছেন মনির হোসেন খান, মিজানুর রহমান। আলাউদ্দিন বাবুর সন্দেহজনক বোলিং দেখিয়ে অনেকে ধারণা করেছিলেন তার ফিক্সিং সংশ্লিষ্টতার কথা। বিপিএল এর নতুন নিলামের ক্রিকেটার তালিকায় তার নাম না থাকা সেটা এখন প্রমাণিত। তার সাথে বড় নাম জাতীয় দলে খেলা সঞ্জামুল ইসলাম। বিসিবির প্রথম তালিকায় এসব ক্রিকেটারের নাম থাকলেও অ্যালেক্স মার্শাল পরামর্শ দিয়েছেন এই আসরে তাদের না রাখতে। বিসিবিও সেখানে আর দ্বিমত করেনি। আপাতত কোনো শাস্তি ঘোষণা নয়, এভাবেই এই ক্রিকেটারদের বাইরে রাখা হবে আইসিসি ও বিসিবি আয়োজিত বিভিন্ন আসরে। ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাংবাদিকরাও জড়িত আছে। তাদেরকেও রাখা হবে ক্রিকেটের কার্যক্রম থেকে বাইরে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 12 বছর পর নিলাম দেখার অপেক্ষায় বিপিএল। অকশনের আগের দিন ফ্র্যাঞ্চাইজ কর্তাদের ডেকে নিয়মকানুন বুঝিয়ে দিয়েছে গভর্নিং কাউন্সিল। এবারের আসর দুর্নীতিমুক্ত রাখতে ফ্র্যাঞ্চাইজগুলোকে হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। এছাড়া ফিক্সিংয়ের অভিযোগে বাদ পড়া বিজয়, মোসাদ্দেকদের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বোর্ড। ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া সাংবাদিক ও অফিসিয়ালদের বিরুদ্ধেও দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ফিক্সিং নিয়ে ক্রিকেট পাড়ায় দিনভর তুলকালাম। অভিযুক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স। 12তম আসর কলঙ্ক মুক্ত রাখতে মরিয়া ক্রিকেট বোর্ড। নিলামের আগের দিন ফ্র্যাঞ্চাইজি মালিকদের ডেকে বিসিবি দিল কঠোর হুঁশিয়ারি। নানা অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় 12তম আসর। প্রায় 1 যুগ পর এই টুর্নামেন্ট দেখবে নিলাম পদ্ধতি। আগের দিন সব ফ্র্যাঞ্চাইজি মালিকদের ডেকে নিলামের নিয়ম কানুন বুঝিয়ে দিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটও টুর্নামেন্টকে দুর্নীতিমুক্ত রাখতে দিয়েছে নানা দিক নির্দেশনা। আপনারা সবাই জানেন যে এই শর্ট টাইমের মধ্যে এটা অ্যারেঞ্জ করা ওয়াজ নেক্সট টু ইম্পসিবল। তারপরেও সবাই সহযোগিতায় আমরা অ্যাকচুয়ালি মোটামুটি গুছিয়ে এনেছি। আমরা যে অকশনের নিয়ম
দিয়েছি ওইখানে কিছু তারা চেঞ্জ চেয়েছিল এবং তাদের একটা প্র্যাকটিস রান হয়েছে। সব টিমকে তাদের যারা হোটেলে থাকবে, যারা আমাদের ড্রেসিং রুমে থাকবে, যারা কোর টিমের সাথে থাকবে তাদের একটা লিস্ট দিতে বলেছি এবং সেই লিস্টও ক্লিয়ারেন্স লাগবে ফ্রম আওয়ার ইন্টিগ্রিটি ইউনিট। তবে এসব ছাপিয়ে এদিনের আলোচিত বিষয় ফিক্সিংয়ে অভিযুক্ত রেড ফ্ল্যাগধারী ক্রিকেটারদের নিলামের তালিকা থেকে বাদ দেয়া। যদিও নির্দোষ দাবি করে বিজয়, শফিউল, মোসাদ্দেকরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিসিবিকে। সবকিছু সামলাতে প্রস্তুত বোর্ডও। আমি মনে করছি এইসব প্লেয়ার আপনার থাকলে সমস্যা হতে পারে। উই আর নট সেইং যে তারা দোষী, তাদের টাইম আছে, আপিল করা সব আছে, কিন্তু রাইট নাও আমার কাছে এছাড়া কি অপশন আছে আপনারাই বলেন। এই ব্যাপারে গভর্নমেন্টও আপনার স্ট্রিনজেন্ট সেই জন্য আপনি দেখবেন আমাদের অ্যাডভাইজারের কথা, সবাইয়ের কথা কিন্তু এক ট্র্যাক। শুধু ক্রিকেটাররাই নয়, সাংবাদিক ও একাধিক অফিসিয়ালদের বিরুদ্ধেও ফিক্সিংয়ের প্রমাণ বিসিবির এন্টি করাপশন ইউনিটের হাতে। দ্রুত তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। যারা রেড ফ্ল্যাগ আছে তাদের আমরা টিমের সাথে থাকতে তারা পারবে না। 48 ঘন্টা দিয়ে আমরা একটা লিস্ট চেয়েছি, সেই লিস্টটা এখনো আসেনি। যাদের আমরা পাবো না, আমরা বলে দিব যে দিস উইল নট গেট দ্য অ্যাক্রেডিটেশন কার্ড। তবে এসবের মাঝে প্রশ্ন, অভিযুক্তরা কি ধরনের শাস্তি পাবেন কিংবা আদৌ তারা খেলতে পারবেন কিনা বিসিবির অন্য কোনো ঘরোয়া টুর্নামেন্টে। যদিও ইফতেখার মিঠু সাব জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল নয়, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ওই টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্তাদের। এন্টায়ারলি আমাদের ডিসিশন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের ক্রিকেট প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়েছে মেন ইন গ্রিন। রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দিতে পারেননি ইনফর্ম পাথম নিশাঙ্কা। তবে কুশল মেন্ডিসকে সঙ্গে এনে দারুণভাবে এগোতে থাকেন কামিল মিশ্রা। 50 তুলে দলীয় 84 রানে কামিল আউট হলে ছন্দপতন হয় লঙ্কানদের। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদদের বোলিং তোপে মাত্র 114 রানে গুটিয়ে যায় তারা। জবাব দিতে নেমে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব বেশ দেখে শুনে খেলতে থাকেন। ফারহান 23 ও সাইম করেন 36 রান। মাঝে সালমান আলী আঘা ও ফখর জামান দ্রুত ফিরলেও বাবর আজমের অপরাজিত 37 রানের সুবাদে 8 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। হোম ভেন্যুতে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের আনন্দে মাথে মেন ইন গ্রিন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ। ফুটবল দলের বেতন দ্বিগুণ করার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ভারতকে হারানোর পর ঘোষিত অর্থ পুরস্কারও দ্রুত বুঝিয়ে দেওয়ার আশ্বাস তার। এদিকে কাবাডি বিশ্বকাপ ও ইসলামিক সলিডারিটি গেমসে পদক জয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করবে মন্ত্রণালয়। এছাড়া অলিম্পিক নির্বাচনে সার্চ কমিটির সদস্যদের অংশগ্রহণ স্বার্থের সংঘাত মনে করছেন আসিফ মাহমুদ। শেষ ভালো যার সব ভালো তার প্রবাদটি বাংলাদেশ ফুটবলে একেবারে মিলে যায়। বছরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। এতে র্যাঙ্কিংয়েও বড় লাভ দিয়ে গেল 9 বছরে সেরা অবস্থানে লাল সবুজের প্রতিনিধিরা। সে জয়ে হামজা জামালদের 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা দেয় যুব ও ক্রীড়া উপদেষ্টা। তালিকা হাতে পেলেই অর্থ পুরস্কার বুঝিয়ে দেওয়ার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা 22 বছর পরে জিতলাম। আজকে থেকে 1 বছর পেছনে যদি দেখেন আপনি, আমরা ফুটবলে কোথায় ছিলাম আর আজকে কোথায় আছি। আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি, এটা আমাদের পেছনের দিকে ছিলাম। আমরা হয়তো 9-10 বছর পরে 3 ধাপ এগোলাম। আমরা বাফুফে থেকে তালিকা চেয়েছি, অতিরিক্ত প্লেয়ার সহ স্টাফ কাদেরকে আমরা দিব, তালিকাটা পেলে আমরা তাদের নামে চেক ইস্যু করে দেব। দেশের ফুটবলে বড় অর্জন বাংলাদেশ নারী ফুটবল দলের। সম্প্রতি পারফরমেন্সে আলো ছড়াতে না পারলেও ইতিহাস গড়ে এশিয়ান কাপের মঞ্চে জায়গা করে নিয়েছে তারা। তারপরও বেতন নিয়ে সবসময় অবহেলিত হয়ে আসছে বাংলার জয়ী তারা। তাই নারী ফুটবলারদের বেতন বাড়াতে বাফুফেকে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। বাফুফে এবং বিসিবি উভয়কেই আমরা নারী প্লেয়ারদের স্যালারি বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছিলাম এবং বিসিবি অলরেডি নারী প্লেয়ারদের ভাতা এবং ট্যুর ফি সমান করে দিয়েছে পুরুষ প্লেয়ারদের সাথে এবং 35% ইনক্রিমেন্ট দিয়েছে। এবং বাফুফেকে আমরা বলেছি যে নারী প্লেয়ারদের নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম, আমরা 100% ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে। আমরা ফান্ড চেষ্টা করছি বাফুফেকে দেওয়ার। এদিকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যে কমিটিতে আছেন সার্চ কমিটির 2 সদস্য। নির্বাচনে তাদের অংশগ্রহণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করছেন আসিফ মাহমুদ। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে, যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন, যারা আসলে
কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা। তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি। আমার মনে হয় যারা ইলেক্টেড হয়ে আসছেন তারা যদি ঠিকভাবে রান করতে পারেন, বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে, আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো মেডেল পাইনি, সেটা যদি ঘোচাতে পারে। সম্প্রতি কাবাডি বিশ্বকাপ ও ইসলামিক সলিডারিটি গেমসেও পদক জিতেছে বাংলাদেশ। তাদেরকেও আর্থিক পুরস্কার দেবে মন্ত্রণালয়। তাদেরকে আমরা একটা ইনসেন্টিভ দিচ্ছি, তাদেরকে একটু স্পিরিট দেওয়ার জন্য। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনারদের কূটনীতিকদের বিপক্ষে 3 প্রীতি ম্যাচ সিরিজের শেষ ম্যাচে হেরেছে উপদেষ্টা পরিষদের দল। এর আগে 2 ম্যাচে 1-1 জয়ের সমতায় ছিল 2 দল। সিরিজ নির্ধারণী ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে 2 দল। গোলের জন্য চেষ্টা চালিয়েও জালের দেখা পায়নি কোনো দল। বেশ কয়েকবার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কেউ। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য সমতায়। এরপর টাইব্রেকারে উপদেষ্টা পরিষদের দলকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় টিম ডিপ্লোম্যাটস। ম্যাচ শেষে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। স্যাটারডে নাইটে লন্ডন ডার্বির উত্তাপ। হাই ভোল্টেজ লড়াইয়ের নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে আতিথ্য দিবে চেলসি। ইপিএলে আর চ্যাম্পিয়ন লিগের উড়ন্ত ফর্ম এই ম্যাচেও ধরে রাখার প্রত্যয় গানারদের। আর ঘরের মাঠে আর্সেনালকে হারাতে বদ্ধপরিকর ব্লুজ। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু কাল রাত 10:30টায়। লন্ডনে রোমাঞ্চকর দ্বৈরথ আর্সেনাল বনাম চেলসি। লন্ডন ডার্বিতে উত্তাপ ছড়াচ্ছে 2 জায়ান্ট গানার্স আর ব্লুজ। ইতিহাস ঐতিহ্যকে এক পাশে রেখে এবার মুখোমুখি অবস্থানে জয়ের লক্ষ্যে 2 জায়ান্ট। লন্ডন ডার্বিতে মাঠে নামার আগে রীতিমতো উঠছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সবখানে দুর্দান্ত ছন্দে আছে গানার্স। মৌসুমের শুরু থেকে ভালো খেলে বর্তমানে টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মিকেল আর্তেতার দল। আর গেল সপ্তাহে বায়ার্ন মিউনিককে এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হারের স্বাদ দিয়েছে সাকা মার্তিনেল্লিরা। এবার আর্সেনালের সামনে মর্যাদা লন্ডন ডার্বি। তবে এই ম্যাচে ইউকেরেস আর ট্রসার্ডকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। ইনজুরি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন জেসুস। কাই হাভার্টজ আর গ্যাব্রিয়েলকে পাচ্ছে না কোচ আর্তেতা। ইনজুরির সমস্যা থাকলেও চেলসির বিপক্ষে শক্ত রক্ষণ করেই মাঠে নামার পরিকল্পনা কোচের। ইপিএল ও ইউসিএল এ ভালো ছন্দে থাকলেও চেলসিকে তাদের মাঠে হারানো সহজ হবে না বলেই মত মিকেল আর্তেতার। লন্ডন ডার্বি সবসময় রোমাঞ্চকর, বিগ ম্যাচ, চ্যালেঞ্জও অনেক। চেলসি খুব ভালো ফর্মে আছে, তাদের স্কোয়াড দারুণ, তারা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে আছে। আমরা পরপর টটেনহাম, বায়ার্ন মিউনিককে হারিয়েছি। এখন সময় এসেছে সেই ধারা অব্যাহত রাখার। জয়ের জন্যই খেলবো। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে বার্সেলোনাকে হারিয়েছে চেলসি। শেষ 5 ম্যাচে দলটা অপরাজিত। এবার তাদের সামনে আর্সেনালের বিগ চ্যালেঞ্জ। ঘরের মাঠে গানারদের বিপক্ষে জয়ের ইতিহাস সমৃদ্ধ ব্লুদের। স্ট্যামফোর্ড ব্রিজে শেষ 17 বারের দেখায় 8 জয় নিয়ে এগিয়ে চেলসি। আর এই ম্যাচে ফিরছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোল পালমার। গুরুতর কোনো ইনজুরি সমস্যা না থাকায় জয়ে এই চোখ এনজো মারেস্কার দলের। আর্সেনাল শক্তিশালী প্রতিপক্ষ। ডিফেন্সে গানাররা দুর্দান্ত, তাদের গোলকিপারও দারুণ। তবে ম্যাচ সব সময় 11 ভার্সেস 11। প্রতিপক্ষের মিডফিল্ড, অ্যাটাকিং ডিপার্টমেন্ট সব জায়গায় আমাদের নজর থাকবে। আর্সেনালের জন্য ম্যাচটা খুব একটা সহজ হবে না। পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে আর্সেনাল। 2 দলের শেষ 38 ম্যাচে 16 জয় আছে গানারদের আর 15 জয় পেয়েছে চেলসি। তাজিন খন্দকার, সময় সংবাদ। লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার ইঙ্গিত দিলেন সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। কাতালান ক্লাবের লিওর অধ্যায় এখনও শেষ হয়ে যায়নি। ক্যারিয়ারের শেষ সময়ে বার্সায় ফিরে উপভোগ করার সুযোগ মেসি হাতছাড়া করবেন না বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে আর্জেন্টিনার বর্তমান দল নিয়ে আবারও বিশ্বকাপ জেতা সম্ভব বলে মত আগুয়েরোর। বার্সেলোনা ছেড়েছেন পেরিয়েছে 4 বছরেরও বেশি সময়, কিন্তু এখনও সেই অশ্রুসিক্ত চোখ আর প্রিয় ঘর থেকে বিদায়ের সেই মুহূর্ত ভুলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এরপর বহুবার গুঞ্জন শোনা যায় পুরনো ঘরে ফিরতে যাচ্ছেন লিও, কিন্তু সেই গুঞ্জন যে শুধু গুঞ্জনই রয়ে গেছে, বাস্তবতায় আর রূপ নেয়নি তা।
লম্বা সময় সংস্কার কাজে বন্ধ ছিল ক্যাম্প নু। 2.5 বছরের বেশি সময় পর রেনোভেশন সম্পূর্ণরূপে শেষ না হলেও ম্যাচ ও অনুশীলনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কাতালুনিয়ানদের ঘরের মাঠকে। আর সেই খবর পেয়ে যেন কোনোভাবেই নিজেকে থামাতে পারেননি দ্য ম্যাজিশিয়ান। যুক্তরাষ্ট্র থেকে সোজা বার্সেলোনা, সেখানে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে প্রিয় ঠিকানা ক্যাম্প নুতে উপস্থিত হন লিও। একেবারে লোকচক্ষুর আড়ালে ভ্রমণে গেলেও নতুন রূপের ক্যাম্প নুতে দাঁড়িয়ে কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেন এলএম10। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই আবারও গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে যে এবার হয়তো বার্সেলোনায় ফিরবেন মেসি। কিন্তু ভক্তদের সেই প্রত্যাশায় জল ঢেলে দেন খোদ বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। এবার মেসির সতীর্থ সার্জিও আগুয়েরো মুখ খুললেন মেসির বার্সায় পাড়ি জমানোর বিষয়ে। দীর্ঘ সময়ের গুঞ্জন, ক্যারিয়ারের শেষটা লিও করবেন প্রিয় ক্লাবেই, সেই ইঙ্গিত দিলেন মেসির আর্জেন্টিনা ও বার্সা সতীর্থ আগুয়েরো। লিওর ক্যারিয়ারের শেষটা উপভোগ করতে হলে বার্সেলোনা ছাড়া অন্য কোথাও সেটা সম্ভব না বলে মন্তব্য করেন সার্জিও। বার্সেলোনার ইতিহাসে মেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে ক্লাব ও এই শহরের কিংবদন্তি। মেসি শুধু বার্সেলোনার খেলোয়াড়ই ছিল না, সে ক্লাবের বড় একজন সমর্থক। আমি বিশ্বাস করি তিনি আবারও বার্সেলোনায় ফিরবেন। ক্যাম্প নুতে আসাটা সে উপভোগ করতে চাইবে। আমার মনে হয় এই অধ্যায়টা এখনো শেষ হয়নি। নিজে খেলা ছাড়লেও সবচেয়ে ঘনিষ্ঠ সতীর্থ মেসি যে এখনো মাঠে আছেন সমহিমায়। লিওর প্রতি পূর্ণ আস্থা রেখে আবারও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের প্রত্যাশাও করেছেন আগুয়েরো। আমরা সবাই চাই লিও সারা জীবন খেলুক, যদিও সেটা সম্ভব না। তাই সে যতটুকু সময় মাঠে আছে তার খেলা উপভোগ করতে হবে আমাদের। আর্জেন্টিনা দল এখনো তাদের ভালো খেলার ধারা বজায় রেখেছে। দলটার সবচেয়ে বড় স্ট্রেংথ হলো পরিস্থিতি যেমনই হোক না কেন খুব সহজে মানিয়ে নিতে পারে। এই দলটার শিরোপা ধরে রাখার ক্ষুধা আছে। বিশ্বকাপ জেতা সহজ না কারো জন্যই, কিন্তু আর্জেন্টিনা এমন একটা দল যারা সবসময় প্রতিযোগী মনোভাব নিয়ে খেলে। বিশ্বকাপের মূল পর্বের আগে আর্জেন্টিনা দল নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নেবে বলে প্রত্যাশা আগুয়েরোর। তাজিন খন্দকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান বয়কট করতে যাচ্ছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ সহ বেশ কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ফিফা বরাবর অভিযোগ করেছে ইরান। ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানকে অসম্মান করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে যুক্তরাষ্ট্র বা ফিফার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি বিষয়টি নিয়ে। যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। বাংলা প্রবাদটি যেন সত্যি হতে চলেছে ফিফা 2026 বিশ্বকাপকে ঘিরে। আয়োজক দেশের তালিকাতে কানাডা, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের নাম আসার সঙ্গে সঙ্গে একটা আলোচনাও চলে এসেছিল স্বাভাবিকভাবে। ভিসা মিলবে তো? বিশ্বের যে কোটি দেশে পর্যটক থেকে শুরু করে অভিবাসীদের জন্য ভিসা কার্যক্রম সবচেয়ে কঠিন, তাদের অন্যতম যুক্তরাষ্ট্র। উন্নত দেশ বলতেই এখনো পৃথিবীর অনেক দেশের মানুষের কাছে প্রথম এবং একমাত্র নাম যুক্তরাষ্ট্র। স্বপ্নের দেশে যাওয়ার চেষ্টায় লাখো কোটি মানুষ অপেক্ষায় বছরের পর বছর। অনেকেই গিয়ে বসে আছেন অবৈধভাবে। তাই স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক এই বৈধ এবং অবৈধ মানুষদের আটকানোর একমাত্র উপায় শক্তিশালী ভিসা কার্যক্রম। আর সেটাই এখন কাল হয়ে দাঁড়াচ্ছে ফিফা বিশ্বকাপ আয়োজনে। যদিও কদিন আগেই মার্কো রুবিও এবং ইনফান্তিনোকে নিয়ে ম্যাচ টিকিট থাকলে সমর্থকদের জন্য ভিসা কার্যক্রম সহজ করার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একই দিনে 19টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে সীমাবদ্ধতা ছিল সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এবার সেখানেই আটকে গেল ইরান। ওয়াশিংটনে 5 ডিসেম্বর 2026 বিশ্বকাপ ফুটবলের ড্র আয়োজন করেছে ফিফা। দাওয়াত দেওয়া হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের, কিন্তু সেখানে যাচ্ছে না ইরান। কারণ তাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ, মেহেদি নবী এবং মেহেদি মালেককে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র সরকার। ইরান থেকে কেবলমাত্র জাতীয় দলের কোচ, নির্বাহী পরিচালক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক এবং দলের মুখপাত্রকে ভিসা দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। এতেই ক্ষুব্ধ হয়েছে তেহরান। এটা দেশটির জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেছেন ফেডারেশনের কর্তারা। এমনকি এই বিষয়টির সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই, এটা কেবলই 4 দশকের রাজনৈতিক বৈরিতার ফসল বলে মনে করে তেহরান। এই ঘটনায় ফিফা বরাবর অভিযোগ করেছে ইরান ফুটবল ফেডারেশন, কিন্তু বিষয়টি নিয়ে এখনো নিশ্চুপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এমনকি হোয়াইট হাউসের পক্ষ থেকেও করা হয়নি কোনো মন্তব্য। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আবারও ক্রিকেট প্রসঙ্গ। বিসিবি যাকে সাড়া দেয়নি অধিকাংশ ক্লাব। লিগ নিয়ে অনিশ্চয়তা কাটাতে ঢাকার 76 ক্লাবকে আলোচনায় আমন্ত্রণ জানালেও অর্ধেকের বেশি ক্লাবে সেখানে যোগ দেয়নি। তবে এর মাঝেও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। দল বদল করা 12 ক্লাব নিয়ে আগামী 11 ডিসেম্বর প্রথম বিভাগ লিগ শুরু করতে চায় সিসিডিএম।
দলবদল বর্জন করা ক্লাবগুলোর জন্য আরও 1 সপ্তাহ অপেক্ষা করবে বোর্ড। শেষ পর্যন্ত আর দল না পাওয়া গেলে ক্রিকেটারদের নিয়ে আলাদা টুর্নামেন্ট করার পরিকল্পনা করছে বিসিবি। স্থবির হয়ে আছে ঢাকার ক্লাব ক্রিকেট। ভরা মৌসুমেও বসে আছেন ক্রিকেটাররা, সামনে অনিশ্চয়তা। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ঢাকার ক্লাবগুলোর একটা বড় অংশ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন পর্যায়ের লিগ, যার জন্য বারবার পেছানো হয়েছে প্রথম বিভাগ লিগের দলবদল ও লিগ শুরুর তারিখ, যেখানে 20 ক্লাবের 8টি অংশ নেয়নি। ঢাকার ক্লাব ক্রিকেটের অনিশ্চয়তা দূর করতে 76 ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করলেও বোর্ডের সেই উদ্যোগ সফল হয়নি। বিসিবির আমন্ত্রণে চা চক্রে ঢাকার 76 ক্লাবের অর্ধেকের বেশি আসেনি। প্রিমিয়ার লিগের 12 দলের উপস্থিত ছিল মাত্র 4টি। এমন বাস্তবতায় দলবদল করা 12 দল নিয়ে 11 ডিসেম্বর প্রথম বিভাগ লিগ শুরুর পরিকল্পনা সিসিডিএম এর। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফার্স্ট ডিভিশন লিগটা শুরু করব ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে, এবং দলবদল তো না, যে টোকেনগুলো নেওয়া হচ্ছে সেটা আমরা যাতে অন্যান্য যারা লেফট আউট হয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য 5 এবং 6 তারিখ পর্যন্ত আমরা সেটা এক্সটেনশন করেছি, এবং আশা করছি যে সব ক্লাবগুলো ফার্স্ট ডিভিশনে আসবে এবং আমরা সেটা ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে শুরু করব। এখন বড় প্রশ্ন, লিগের বাকি 8 ক্লাবের 150-র উপর ক্রিকেটারের কি হবে? সে প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবির বড় কর্তারা। প্রথম বিভাগ লিগ খেলতে না চাওয়া ক্লাবগুলোকে নিয়ে ভিন্ন টুর্নামেন্ট করার কথাও ভেবে রেখেছে বিসিবি। শুধুমাত্র ফার্স্ট ডিভিশনে কয়টা ক্লাব লেফট আউট থাকে বা না আসে খেলতে, এবং যে খেলোয়াড়গুলো সুযোগ না পাবে আমরা ক্লাবের সাথে আলোচনা করেছি, একটা ফলপ্রসূ কিছু করতে চাচ্ছি। সেটা হতে পারে যারা খেলার সুযোগ পাবে না তাদেরকে দিয়ে শুধুমাত্র একটা ক্রিকেট বোর্ড একটা ইভেন্ট চালু করতে পারে, যাতে কেউ লেফট আউট না থাকে। প্লেয়ারদের স্বার্থের জন্য বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে খেলাটা হওয়াটা খুবই জরুরি, এবং আমি আশাবাদী এই খেলাটা খেলবো আমরা, খেলা হবে, তারপরে সিচুয়েশন আগামী দিকে হবে আগামী বলতে পারবে, বাট আমরা সময়টা যে নষ্ট করতে না চাই। ক্লাব ও বোর্ডের এমন পরিস্থিতিতে বেকায়দায় ঢাকা লিগে খেলা কয়েকশো ক্রিকেটার। এর আগেও উদ্যোগ নিয়ে হতাশ হতে হলেও এবার আশা দেখছে কোয়াব। লাস্ট 2 মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা বুলবুল ভাইয়ের সঙ্গেও 2 বার বসেছি, আমরা ক্লাবগুলোর সঙ্গেও অনেকবার বসেছি, কথা বলেছি, কিন্তু বিষয় হচ্ছে যে আজকের আগ পর্যন্ত আমরা এমন কোনো রেজাল্ট পাইনি কোনো পক্ষ থেকে যেটা আমরা আশাবাদী হতে পারি। বাট আজকে মিটিং শেষে একটা আলোচনার শেষে একটা জায়গায় দাঁড়িয়েছে যে বিসিবি যেহেতু আমাদের গার্জিয়ান, যদি কেউ বঞ্চিত হয় এখান থেকে, ক্লাবগুলো যদি না আসে, এই প্লেয়ারগুলোর সম্পূর্ণ দায়িত্ব এদের আর্থিক এবং খেলা দুই দিকটাই বিসিবি ইনশিওর করবে। ক্রিকেটারদের চাওয়া দ্রুতই সমাধান হোক সব সমস্যার, মাঠে ফিরুক ক্রিকেট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীর বাইফলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ম্যাচ দেখতে সকাল থেকে ঢল নামে হাজারো মানুষের। গ্যালারি ছাড়িয়ে ভিড় জমে আশপাশের ভবন, সড়ক আর গাছের ডালেও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল এবং ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড়রা। আয়োজকরা জানান, তরুণদের সুস্থ ধারায় ফিরিয়ে নিতে আগামী দিনেও থাকবে এমন আয়োজনের ধারাবাহিকতা। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। বাউফল পাবলিক মাঠে শুক্রবার বিকেলটা ছিল উৎসবের। জুলাই শহীদ স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে মানুষের ঢল নামে মাঠ জুড়ে। মাঠ ছাড়িয়ে সড়ক, ভবন, গাছের ডাল, যেখানে জায়গা মিলেছে সেখানেই দাঁড়িয়ে খেলা দেখেছেন উৎসুক মানুষ। বাবার সাথে আসছি, খেলা দেখতে অনেক ভালো লাগছে। এরকম একটা আয়োজন খেলা এর পূর্বে আর কখনো দেখা হয় নাই। পটুয়াখালী ডিস্ট্রিক্টের ভিতরে আমরা এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, এত সাজসজ্জা আমরা আসলে কখনো দেখি না। বাউফল উন্নয়ন ফোরাম আয়োজিত ম্যাচের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। মাঠে মুখোমুখি হয় বাউফল পৌরসভা ও ইউনিয়ন ফুটবল দল। নির্ধারিত 30 মিনিটে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও গোল না হয় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে জিতে যায় বাউফল ইউনিয়ন ফুটবল দল। আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে, এত দর্শক, এত ভালো একটা আয়োজন, অনেক ভালো লাগতেছে। এই ধরনের খেলাধুলা যদি আয়োজন করা হয় তাহলে ছেলেমেয়েরা খেলাধুলায় আসক্ত হবে। রান আপ হয়েছে, তাতে মন খারাপের কিছু নাই, কারণ হলো হাজার দর্শকের মাঝে এত বড় একটা আয়োজনে খেলতে পারছি, তার জন্য নিজেকে অনেক
অনেক অনেক আনন্দিত লাগে। উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাবেক তারকারাও। তৃণমূলে খেলাধুলার প্রতি মানুষের এই আগ্রহকে পুঁজি করে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার প্রত্যয় তাদের কণ্ঠে। খেলাধুলার অনেক জায়গা আছে, অনেক পকেট গ্রাউন্ড আছে, যে মাঠগুলো আমরা ডেভেলপ করলে অনেক ভালো খেলাধুলা আয়োজন করা সম্ভব। বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় এই ধরনের যদি টুর্নামেন্ট হয়, 80-90 দশকের যে উত্তেজনাপূর্ণ ফুটবল, সেই পুরনো ফুটবল আবার ফিরে আসবে মাঠে। এদিকে আয়োজকরা জানান তরুণদের সুস্থ ধারায় রাখতে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। নিয়মিত আয়োজন থাকলে মাদক ও অপসংস্কৃতি ছেড়ে তরুণরা এগিয়ে আসবে মাঠের খেলায়। আমাদের তরুণ মেধাবী শিক্ষার্থীদেরকে যারা মাদকের দিকে নিয়ে যাবে, আমরা তার প্রতিকূলে তাদের মেধা এবং প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমরা তাদেরকে খেলার মাঠে নিয়ে আসব। প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় স্থানীয় ও জাতীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও মনজ্ঞ পরিবেশনা উপভোগ করতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। কুয়েতে শুরু হয়েছে বাংলাদেশ ওয়েথ ফেস্টিভ্যাল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট 2025। টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের 10টি দল। টুর্নামেন্ট চলবে আগামী 12 ডিসেম্বর পর্যন্ত। সোলাইবিয়ার কুয়েত ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। কুয়েত থেকে মইনুল সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় শুরু হলো বাংলাদেশ ইউথ ফেস্টিভ্যাল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট 2025। প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে বাংলাদেশ 11, জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব, খুলনা টাইটান্স, বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, আইআইওয়াই স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ লিজেন্ডস, বিবারে একাদশ, জিলিপ নাইট রাইডার্স, বেঙ্গল অ্যাভেঞ্জার ও কুমিল্লা ব্যাকটেরিয়ান্স নামে 10টি দল অংশ নিয়েছে এবারের আসরে। শুক্রবার আলরাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার AK-M ফরহাদ। মরুর দেশে বাংলাদেশিদের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি। আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে তাদের ভেতরে ভ্রাতৃত্ব, সম্মান এবং সৌন্দর্য, সৌহার্দ্য বৃদ্ধি পাবে। সেই সাথে খেলাধুলার মাধ্যমে মানসিক দৃঢ়তা, সহনশীলতা প্রমাণিত হবে। আয়োজকরা জানান প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতেই তাদের এই প্রয়াস। হার জিত এবং মন মানসিকতা নিয়ে সবাইকে খেলতে হবে, হারও মানতে হবে, জিতও মানতে হবে। এটা দিয়ে আমরা সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। শীতের আগমনী হাওয়া আর ছুটির দিনের আনন্দ মিলে মাঠ পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। উৎসবের এই আমেজে শুধু বাংলাদেশই নয়, অংশ নেয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের প্রবাসীরাও। খুবই একটি প্রাণবন্ত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছিল। সবাই আমরা সুন্দরভাবে উপভোগ করেছি। শুধু আমি না, এখানে বাংলাদেশ কমিউনিটি অনেক শ্রেণী ভাষার মানুষ আজকে এই খেলা উপভোগ করার জন্য আসছে। অ্যাসোসিয়েশন থেকে একটা ভালো একটা উদ্যোগ, সবাই একসাথে মিলে খেলাটা একসাথে মিলে যে খেলতেছি আমরা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 12 ডিসেম্বর সোলাইবিয়ার কুয়েত ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডে। এই আয়োজনের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বিশ্বের প্রথম ক্রীড়া বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম গেমপ্লিফাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাংবাদিকতা বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সাংবাদিক হতে আগ্রহীদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে গতকাল সকাল 10টায় এই কর্মশালা শুরু হয়ে শেষ হয় বিকেল 4:30টায়। কর্মশালায় অংশ নেওয়াদের মধ্যে কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হয়। ক্রীড়া সাংবাদিকতার হাতে খড়ি, খেলার গল্প, খবরের প্রাণ শীর্ষক এই কর্মশালার জন্য 5 শতাধিক আগ্রহী রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। তাদের মধ্যে লটারির মাধ্যমে সরাসরি অডিটোরিয়ামের কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পান 170 জন। বাকিদের অনেকেই অনলাইনের মাধ্যমে অংশ নেন এই কর্মশালায়। বিপিএল ফিক্সিং নিয়ে হার্ডলাইনে বিসিবি। অ্যালেক্স মার্শালের জালে ধরা পড়লেন সৈকত, শফিউল সহ 9 ক্রিকেটার। অভিযোগের প্রমাণ চান বিজয়, কাল বিকেলে নিলাম। যারা রেড ফ্ল্যাগ আছে তাদের আমরা টিমের সাথে থাকতে তারা পারবে না। আমরা বলে দিব যে দিস উইল নট গেট দ্য অ্যাক্রিডিটেশন কার্ড। এবং নারী ফুটবলারদের বেতন দ্বিগুণ করার পরামর্শ যুব ও ক্রীড়া উপদেষ্টার। দ্রুতই জামালদের দেওয়া হবে প্রতিশ্রুত 2 কোটি টাকা। কাবাডি বিশ্বকাপ ও সলিডারিটি গেমসে পদক জয়ীদের পুরস্কৃত করবে মন্ত্রণালয়।